বিজ্ঞান সাধারণ ও অসাধারণ বিজ্ঞান বিষয়ক কুইজ অনুষ্ঠান। এখানে সবাইকে স্বাগতম। এটা আমাদের তৃতীয় অনুষ্ঠান। কয়েকটি পর্বে আমরা এখানে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক শ্রেণীর কয়েকজন ছাত্রছাত্রীকে প্রতিযোগিতায় এনেছি। গত অনুষ্ঠানে যারা ভালো করেছে তাদেরকে আমরা আবার আমন্ত্রণ জানিয়েছি। সেই সঙ্গে এতে যোগ দিয়েছে আরও কিছু নতুন ছাত্রছাত্রী। তো আমাদের অনুষ্ঠানটির 4টি পর্বে বিভক্ত। বিজ্ঞানের সাধারণ এবং অসাধারণ নানান জিনিস আমাদের দৈনন্দিন জীবনের থেকে শুরু করে একেবারে মহাবিশ্বের মহাকাশের অনেক দূরের বিষয়ও আমরা এর মধ্যে আনতে চাই। এবং প্রথম যে পর্বটি আমরা দিয়ে শুরু করব সেটি হলো বিজ্ঞান সবখানে। কিন্তু তার আগে আমরা আমাদের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হতে চাই। আমার নাম অভয় সেন পিয়ান। আমি আহির জান্নাত অরিশা। আমি নাজমুল সাকিব। আমি জাফিয়া ইসলাম মৌমি। আমি সাদিকুল ইসলাম সাদি। আমি মোহাম্মদ তানভীর ইসলাম মিথুন। আমি অদ্রিজা সাহা। আমি তাসফিয়া হক নুহা। আমি বিএম আবিদুল মুমিনী। আমি অর্জিতা দাস কথা। আমি প্রশ্ন করব, সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে। যে সবার আগে যারটা রেকর্ড হবে সেই উত্তরের জন্য অগ্রাধিকার পাবে। আমাদের যত কিছু আছে সর্বত্র সব কিছু কিন্তু আমাদের মহাবিশ্বের অংশ, যাকে আমরা বলি ইউনিভার্স। এখন এই ইউনিভার্সের ধারণা যে সমস্ত পদার্থ, সমস্ত শক্তি, সব কিছু একটা ইউনিভার্সে আছে, তার সঙ্গে একটা নতুন ধারণা এসেছে পদার্থবিদ্যার ক্ষেত্রে, সেটি হলো মাল্টিভার্স। এখন মাল্টিভার্স দিয়ে আমরা কি বোঝাচ্ছি? ইউনিভার্স, মাল্টিভার্স। নুহা বলবে। আমরা মাল্টিভার্স বলতে যতটুকু বুঝি সেটা হচ্ছে একটা ইউনিভার্স, কিন্তু এই ইউনিভার্সেরই আরো অনেকগুলা ভেরিয়েশন আছে। লাইক আরো অনেকগুলা ইউনিভার্স আরো থাকতে পারে, সবগুলা মানে মিলিয়ে মানে অনেকগুলা থাকবে, তার জন্য এটাকে মাল্টিভার্স বলে ধারণা করা হচ্ছে। নুহার উত্তরটি সঠিক। তারপরেও আমি এর আরেকটু বিস্তারিত ব্যাখ্যা যদি কেউ দিতে পারে আমি সুযোগ দেব, কিন্তু নুহার উত্তরটা সঠিক মৌলিকভাবে। অরিশা। মাল্টিভার্সের ভ্যারিয়েশনগুলো কেমন? সেটা হচ্ছে আমাদের যে ইউনিভার্স সেটারই প্রতিরূপ হিসেবে অন্য আরেকটি ইউনিভার্স বিদ্যমান থাকবে, এবং সেই ইউনিভার্সগুলো আমাদের যে ইউনিভার্সগুলো সেরকমই অনেকগুলো ইউনিভার্স থাকবে, এবং সেই ইউনিভার্সগুলোতে আমার আরেকটা প্রতিরূপ থাকবে। এভাবে হচ্ছে ইউনিভার্সগুলো থাকবে। এটা হচ্ছে মাল্টিভার্সের। ঠিক আছে অরিশা, একটা জিনিস অরিশা এনেছে, সেটাও অবশ্য সবসময় মূল তত্ত্বের অংশ নয়, তবু এটার জন্য ওড়িশাকেও কিছু নম্বর বোধহয় দিতে হবে। মাল্টিভার্স আসলে একটা বলতে গেলে গাণিতিক কনসেপ্ট, এখনও ভৌতভাবে এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রমাণিত কিছু নয়, কিন্তু তত্ত্ব হিসাবে এটা বেশ দাঁড়িয়ে গেছে। একদিন হয়তো আমরা প্রমাণগুলো পাবো। মহাবিশ্ব যখন সৃষ্টি হয়েছে তখন একটা মহাবিশ্ব সৃষ্টি হয়নি। ইনফ্লেশন বলে একটা সময় যখন দ্রুত এটা বড় হচ্ছিল, বুদবুদের মতো অনেকগুলো মহাবিশ্ব পাশাপাশি হয়েছে। কিন্তু মুশকিলের ব্যাপার হচ্ছে একটা মহাবিশ্ব থেকে আরেকটা মহাবিশ্বের খবর আমরা কোনোদিন পাবো না। কাজে এখন তাত্ত্বিকরা নানান কথা বলতে পারে, যেমন একজনের প্রতিরূপ ওখানে আছে, আবার অনেক তত্ত্বের একটা সহজ করে দিয়েছে, যেমন একটা কোয়ান্টাম থিওরিতে বলে যে এইভাবে এখানেও থাকতে পারে ওখানেও থাকতে পারে। তো এটার একটা সুন্দর ব্যাখ্যা এই বিশ্বে আছে, আবার ওই বিশ্বেও আছে। আমাদেরটা আমরা দেখছি, ওদেরটা ওরা দেখছে। আবার একটা আছে যে আমাদের বিশ্বে সব কিছু মানুষের জন্য কেন তৈরি হলো, যেমন এমন জিনিস যে একটু এদিক ওদিক হয়ে গেলে মানুষ আসতে পারতো না, কিন্তু প্রত্যেক সময় মানুষের পক্ষেই এসছে এটা। তো এটার কোনো উত্তর নেই, কিন্তু এখন একটা উত্তর আছে। সেটা হলো আমাদের বিশ্বে এটা অ্যাক্সিডেন্টালি এরকম হয়ে গেছে। অন্যান্য হাজার হাজার বিশ্ব আছে, সেখানে অবশ্য মানুষ আসার কোনো সেবা হয়নি। যাক, মাল্টিভার্স তত্ত্বটাকে সবাই নানানভাবে ব্যবহার করছে। নুহা এটার জন্যে 4 নম্বর পাবে, ওড়িশা 1 নম্বর পাবে। পরবর্তী প্রশ্নে চলে যাই। কম্পিউটারে কিছু লিখলাম, টাইপ করে লিখলাম বা মেমোরির থেকে আনলাম, সেটাকে আমরা বইয়ের মতো পাঠ করতে চাই, তখন একটু প্রিন্ট করে নেব। এটা দ্বিমাত্রিক প্রিন্টিং, কারণ দৈর্ঘ্যে প্রস্থে এটা চ্যাপ্টা কাগজের উপর এটা আসছে। কিন্তু আমি যদি বলি যে কম্পিউটারে একটা টেবিলের ছবি আঁকলাম আর একটা টেবিল বের হয়ে চলে আসলো, এটা কি সম্ভব? অভয়।
স্যার এই প্রশ্নের মাধ্যমে মূলত যে কনসেপ্টটাকে তুলে ধরা হয়েছে সেটা হলো 3D প্রিন্টিং। আমরা তো আগে থেকে দ্বিমাত্রিক কোনো পৃষ্ঠা প্রিন্ট করতে পারি, কিন্তু বর্তমানে আমরা যদি ক্যাড সফটওয়্যারের মাধ্যমে কোনো 3D ডায়াগ্রাম আমরা তৈরি করি, যেমন একটা পানির কাপ, সেটাকে আমরা 3D প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করতে পারবো। অর্থাৎ আমাদের একটি মডেল যদি তৈরি করা থাকে তাহলে সেই প্রিন্টারের মাধ্যমে আমরা 3D জিনিসটা পেয়ে যাবো। যেমন একটি টেবিল, একটি মগ হতে পারে। এখানে মূলত এক ধরনের তন্তু ব্যবহার করা হয়। এই তন্তুটা দিয়ে আর কি একটা ক্ষুদ্র টিপের মাধ্যমে সেটিকে তন্তুটিকে গলিয়ে একটি আর কি 3D শেপ প্রদান করা হয়। তন্তু বলতে কি বোঝাচ্ছ? 3D প্রিন্টারে যেটা ব্যবহার করা হয়, যেটা আর কি মেইন ম্যাটেরিয়াল, এখানে এটা মেটালও হতে পারে অথবা প্লাস্টিকও হতে পারে। ঠিক আছে, উত্তর সঠিক। অভয় এটার জন্য 5 নম্বর পাবে। আসলে প্লাস্টিক জিনিস যেটা নমনীয়, পরে শক্ত হয়ে যায়। কাজে টেবিলটা এটা আসলে একটা ছোট্ট জেটের মতো, নল দিয়ে বেরোবে এবং নলটা এমনভাবে সেই প্লাস্টিককে বের করবে, আস্তে আস্তে টেবিলটা বানাতে থাকে, নানান দিকে প্লাস্টিকটা চলে যাবে এবং ওটা বানাতে পারে। তারপর আস্তে আস্তে এটা শক্ত হয়ে যাবে, আমি টেবিল হিসেবে ব্যবহার করতে পারবো। টেবিল নয়, যন্ত্রপাতি, এমনকি একটা যানবাহন, এমনকি একটা বাড়ি, চাহিদা মাত্র বাড়ি তৈরির একটা উপায় আজকাল হচ্ছে এবং অসাধ্য সাধন করছে এই 3D প্রিন্টার। পুরো নম্বরটি অবয়কে দিলাম এবং পরের প্রশ্নে চলে যাচ্ছি। আন্টার্কটিকা মহাদেশ, মানুষজন নেই, বিশাল মহাদেশ, দারুণ শীতের দেশ, বরফের দেশ, সেখানে মানুষ নেই, সেখানে তারা দূষণ করার কেউ নেই। কাজে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে তার কোনো প্রাসঙ্গিকতা থাকার কথা ছিল না। কিন্তু এই আন্টার্কটিক মহাদেশ ক্লাইমেট চেঞ্জ, যেটা আমাদের জলবায়ু পরিবর্তনের জন্য অত্যন্ত জরুরি একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে, কেন? আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়েই যাচ্ছে। সেই কারণে আমাদের মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করেছে এবং আটলান্টিক, ওটা যেহেতু মেরু অঞ্চলের দিকে পড়েছে, তাই সেই বরফ গলে পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। সেই পানির উচ্চতা বৃদ্ধির কারণে আমাদের বিভিন্ন বন্যার সৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন ক্ষয়ক্ষতির কারণ দাঁড়িয়েছে। উত্তর একটা দিক এসছে, আরও দিক আছে এটার, আমি আবার দিচ্ছি যদি অন্য দিকগুলো কেউ বলতে পারে। মামানি, বেসিক্যালি পরিবেশ দূষণের কারণে কার্বন ডাই অক্সাইড আর কি আমাদের পরিবেশে বেশি পরিমাণে থেকে যাচ্ছে এবং এর ফলে আর কি অন্য কাউকে বলার সুযোগ দেব। নোহা, জলবায়ু পরিবর্তনের জন্য যে অ্যান্টার্কটিকা বা মেরু অঞ্চলের বরফগুলো গলে যাচ্ছে, এটার জন্য বিভিন্ন দেশে ফ্লাডিং হচ্ছে। তো সেটা বলেছে। আরেকটা কি এখানে ইকোসিস্টেমগুলো নষ্ট হচ্ছে, বিকজ এখানে মানুষের জীবনের যে লাইভলিহুডের যে সোর্সেসগুলো, এগুলো হারাচ্ছে, মানুষ বাড়িঘর হারাচ্ছে। ঠিক আছে, আমি নোহাকে এখানেই থামাবো। আসলে এটার জন্য কথা পুরো নম্বরেই পাবে, পরবর্তী যোগটা ঠিক হয়নি। অন্যান্য দিক আছে এটার, অন্য দিকগুলো হলো অনেকখানি বরফ কিন্তু ওখানে আছে এবং সেটা পৃথিবীর একেবারেই আদিকাল থেকে আছে। এই বরফের মধ্যে কিন্তু অনেক তথ্য আছে, সেই বরফগুলোর উপর স্টাডি করে এই তথ্যগুলো বের করা যাচ্ছে, সেজন্য আন্টার্কটিকা অনেক ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস হচ্ছে এটা ভাঙছে, বরফের যে প্রাচীরগুলো কী হারে ভাঙছে, এক বিশাল শব্দ করে এক এক সময় এটা ধসে পড়ছে। এটা আমাদের জন্য, এই ধসে পড়া মানে আমরাই ধসে পড়ছি বলতে গেলে একভাবে। ঠিক আছে, এটার জন্য কথা 5 নম্বর পাবে। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। প্রতিদিন টুথপেস্ট দিয়ে আমরা দাঁত মাজছি, টুথপেস্টটা মুখে দিতে হয়, সেজন্য বেশ সুন্দর স্বাদের, একটু মিষ্টি থাকে, একটু সুন্দর গন্ধ হয়, আমাদেরও ভালো লাগে। বাচ্চারা অনেক সময় এটা খেতেও পছন্দ করে। তবে একটা কথা, খুবই সেফ জিনিস টুথপেস্ট, খুবই সেফ, বাচ্চার জন্যও সেফ, কিন্তু খেতে বেশি পছন্দ করলে, যদি নিয়মিত খেতে আরম্ভ করে, তাহলে বিপদ আছে। বিপদটা কি? নোহা, টুথপেস্টের মধ্যে ফ্লোরাইড নামক একটা কেমিক্যাল থাকে। ওই ফ্লোরাইডটা যদি বাচ্চারা খায় তাহলে তাদের ব্রেইনের মধ্যে অনেক ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স দেখা দিতে পারে, তার জন্য এটা সেফ না খাওয়ার জন্য। একদম সঠিক, 5 নম্বরই পাবে এটার জন্যে। ফ্লোরিন জিনিসটা, যার থেকে ফ্লোরাইড, বিষময় একটা জিনিস, দুনিয়ার সবচেয়ে ডেঞ্জারাস গ্যাসের মধ্যে ফ্লোরিন একটা। এটা এক সময় মারণাস্ত্র হিসেবে ব্যবহার করা হতো, যে আমাদের শ্বাসে যদি যায় মানুষ সঙ্গে সঙ্গে মারা যাবে। কিন্তু ফ্লোরাইডের অনেক উপকারও আছে, সেই জন্যই ফ্লোরাইডটা দেওয়া হয় এই টুথপেস্টে। পরবর্তী প্রশ্নে চলে যাই। মানসিক রোগের ক্ষেত্রে স্কিজোফ্রেনিয়ার রোগী অথবা যারা ড্রাগ এডিক্ট, তাদেরও হয় এটা, যে অলিক কথা বলে, যে যা নয় সেরকম কথা সে শুনতে পায়, যা নাই সেটা সে দেখতে পায়, যার গন্ধ নেই সেরকম গন্ধ সে পায়। আমরা বলি অলিক, ইংরেজিতে বলে হ্যালুসিনেশন। কিন্তু এখন ওই সব কথা আর মনে পড়ে না হ্যালুসিনেশনের জন্য। এখন হ্যালুসিনেশন কথাটা শুনলে আরেকটা কথা মনে পড়ে যায়, সেটা কি? সাকিব, জাদুবিদ্যা যখন দেখায় যে একটা রিং এর উপরে। আর কেউ যদি বলতে চায়, আমি আবার সুযোগ দিচ্ছি।
আমাদের স্বপ্নের কথা আমার মনে হচ্ছে এটা কেউ বলতে পারছে না। হ্যালুসিনেশন কথাটা এখন খুব চালু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এআই, যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা, অনেক বড় বড় কাজ করে তারা। সবাই চ্যাট জিপিটির কথা জানে, তো আমরা সবাই হয়তো চ্যাট জিপিটি ব্যবহারও করো, কিন্তু চ্যাট জিপিটি কিন্তু মিথ্যা কথা বলে, অলিক কথা বলে, অনেক সময় যেই জিনিস নাই সেই জিনিসের কথা বলে। খুব সাবধানে থাকতে হয়। এটা চ্যাট জিপিটি বলে কথা না, যে কোনো এলএলএম যেগুলো বলে, যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের, তারা অনেক কাজ করতে পারে, অনেক কঠিন কঠিন সমস্যার সমাধান করতে পারে, কিন্তু অনেক সময় একবার ডাহা মিথ্যা কথা বলে, এমনভাবে বলে যেন এটা খুবই সত্য, খুবই আস্থা নিয়ে বলে, এবং মানুষ কিন্তু এক ধরনের বিভ্রান্ত হয় এটা দিয়ে। এটার নাম দেওয়া হয়েছে হ্যালুসিনেশন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যালুসিনেট করে, অলিক জিনিস দেখতে পায়। এটার আসলে একটা কারণ আছে, এটা কেউ বন্ধও করতে পারছে না। এলএলএমটা বানানোই হয় এভাবে, একটা সম্ভাবনার ভিত্তিতে। তো বহু সম্ভাবনার মধ্যে এরকম অলিক সম্ভাবনাটাও চলে আসে, এই জন্যেই। তো ঠিক আছে, এটার জন্য কেউ নম্বর পাবে না। আমরা এর সাথে আমাদের এই পর্বটাও শেষ হয়ে গেল। আমাদের নতুন পর্ব ইতিহাসের বাঁকে, বিজ্ঞান ইতিহাসের এক একটা ঘটনা নিয়ে আমরা প্রশ্ন করব। এখানে আমরা হয়তো একটা ঘটনার কোনো একটা কাহিনী, কোনো একটা কথা আমরা বলবো। পুরো ঘটনাটা বলতে হবে, কি হয়েছিল, এটা কি আবিষ্কারের ব্যাপার নাকি এটা কোনো দুর্ঘটনার ব্যাপার। সাধারণত এটা কোনো একটা আবিষ্কার, কোনো একটা মজার ঘটনা থাকবে, কোনো ব্যক্তি জড়িত থাকবেন এটার সাথে। কাজে পুরো ব্যাপারটা আমরা জানতে চাইবো তোমাদের কাছ থেকে। প্রথম যে প্রশ্নটা, দ্বিতীয় মহাযুদ্ধের সময় বিজয়ী শক্তি ছিল প্রধানত দুটি, একটা হলো যুক্তরাষ্ট্র আর একটা হলো সোভিয়েত ইউনিয়ন। এরাই বড় শক্তি ছিল। তারা যখন জার্মানি দুদিক থেকে এসে দখল করলো, তখন দুজনের মধ্যে ভীষণ প্রতিযোগিতা লেগে গেল। জার্মানির কিছু বিজ্ঞানীকে আগেকে তাদের কাছে পৌঁছবে এবং তাদেরকে দখলে নেবে, বিজ্ঞানীকে, সায়েন্টিস্টকে, একটা বিশেষ ধরনের বিজ্ঞানীকে, এবং সেটা তারা করলো। তার মধ্যে একজন বিশেষ বিজ্ঞানীও আছেন। তো এই বিজ্ঞানীদের কারণেই তারা অনেক কিছু করতে পেরেছেন, মহাশূন্য অভিযান করতে পেরেছেন। সেই বিজ্ঞানীরা কারা? নোহা। অ্যালবার্ট আইনস্টাইনকে ওরা গিয়ে নিতে চেয়েছিল। অ্যালবার্ট আইনস্টাইন তখন সহি সালামতে আমেরিকায় ছিলেন। তাহলে হাইজেনবার্গ? না, আমি উত্তরটা আবার কাউকে দেওয়ার সুযোগ দেব, কেউ যদি বলতে চাও। আরিশা। জার্মানির কিছু বিজ্ঞানী তখন ইমেলের ধারণাটা যেখান থেকে এসেছে, মানে কোডের বিষয় নিয়ে কাজ। ঠিক আছে, আমি এটা এখানেই শেষ করছি। কেউ জবাব দিতে পারলো না। এটা হলো রকেট বিজ্ঞান। জার্মানি তখন অনেক এগিয়ে গিয়েছিল। দ্বিতীয় মহাযুদ্ধের শেষের দিকে জার্মানি একটা মারণাস্ত্র বের করেছিল, V2 রকেট, চালকবিহীন একটা রকেট, যেটা স্পেস দিয়ে গিয়ে ইংল্যান্ডের উপর আঘাত করেছিল, এবং খুবই মোক্ষম একটা অস্ত্র। তবে বেশি দিন ব্যবহার করতে পারেনি, এর মধ্যে যুদ্ধ শেষ হয়ে গেছে। রকেট বিজ্ঞানে জার্মানি অনেক এগিয়ে গিয়েছিল, এবং তাদের একটা কেন্দ্র ছিল, রকেট সায়েন্সের কেন্দ্র। সেই কেন্দ্রের প্রধান ছিলেন ফন ব্রাউন। ওই জায়গায় গিয়ে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন দুটোই দখলে আনার চেষ্টা করেছে, এবং সেটারই ফলশ্রুতিতে পরবর্তীকালে দুটা দেশেরই যে মহাশূন্য অভিযানের যে স্যাটার্ন রকেট, যেটাতে অ্যাপোলো পরে চাঁদে গেছে, অরিজিনাল ডিজাইন কিন্তু এটা জার্মানির থেকে এসছে, এবং ফন ব্রাউনের আবিষ্কার বলতে গেলে। এবং এই ফন ব্রাউন কিন্তু যুক্তরাষ্ট্রের রকেট এবং মহাশূন্য যে প্রতিষ্ঠান, তার প্রথম ডিরেক্টর। উনি কিন্তু জার্মান, এবং উনি জার্মানির জন্য কাজ করছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্র তাকে নিয়ে গেছে ওখান থেকে। তো আমরা কাউকে নম্বর দিতে পারলাম না এটাতে। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দীর্ঘকাল ধরে আমাদের দেশের এবং পৃথিবীর অনেক জায়গার রোগ নির্মূল আছে, সেটা হলো বসন্ত রোগ। এর আগে কিন্তু বসন্ত রোগে হাজার হাজার মানুষ প্রতি বছর মারা যেত আমাদের দেশে, সবাই জানতো এটা। ভাগ্য ভালো যে সেটা আজকে নেই, এবং এটা দূর হলো একটা কারণে, বসন্তের টিকা বহুদিন আগেই আবিষ্কার হয়েছে। এটা এমনভাবে সারা বিশ্বে দেওয়া হয়েছে সবাইকে, যাতে করে এই রোগ নির্মূল হয়ে গেছে। আমার প্রশ্নটা হলো, এই যে টিকা এবং বসন্তের এই টিকা প্রথম যিনি আবিষ্কার করেছিলেন 1600 শতকের শেষের দিকে, জেনার, উনি কিভাবে, কোত্থেকে এটার আইডিয়াটা পেয়েছিলেন? তানভীর। মূলত উনি করেছিলেন কি, যে সংক্রামক নয়, সে তাকে করেছিল কি একটা সংক্রমণ পরিবারের মাঝে রেখে এসেছিল। দেখে কি যে এটা মূলত তার মাধ্যমে সংক্রমিত। আমি অন্য কাউকে সুযোগ দেবো। তানভীর উত্তরটা সঠিক হয়নি। আরিশা। কাউপক্স নামে একটা পক্স বিদ্যমান। তো উনি কি করেন, উনি একটা ফার্মে যান, মানে গরুর ফার্মে। তো সেখানে গিয়ে দেখেন যারা ওখানে কাজ করতো, তো তাদেরও মানে
ছোট ছোট এরকম পক্সের মতো ছিল, কিন্তু ওগুলোর জন্য তারা হচ্ছে মারা যেতেন না। অর্থাৎ তাদের যে রোগটা এটা হচ্ছে মৃদু ছিল, অর্থাৎ কম ক্ষতিকর ছিল। তো সেখান থেকে উনি আইডিয়াটা পান, এটা যদি আমি যাদের হচ্ছে যে পক্সটা বেশি ক্ষতিকর সেখানে যদি আমি এটা ইনসার্ট করতে পারি তাহলে হয়তো কিছু হতে পারে। তো এরপরেই হচ্ছে উনি একটা ছোট ছেলের মাধ্যমে পরীক্ষা করেন। ওড়িশার উত্তর সঠিক, 5 নম্বর পাবে ওড়িশা এটার জন্য। জেনার এই জিনিসটা দুইটা লোককাহিনীর থেকে জেনেছেন, মানে লোকের মুখে মুখে একটা কথা প্রচলিত ছিল যে যারা গরু নিয়ে কাজ করে যে মহিলারা, হ্যাঁ, তাদের মুখে সবসময় দাগ থাকে। সেই দাগ কেন উনি খবর নিলেন যে এটা সত্য নাকি, এবং তাদের আবার বসন্ত হতে দেখা যায় না। এই যে কাউ মেইড যারা আছে, যারা গরুর যত্ন নেয়, এদের উনি দেখলেন যে হ্যাঁ একটা রোগ হয়, ওরা বলে এটাকে কাউপক্স বলে, এবং তাদের আর বসন্ত হয় না। তখন উনি একটা বসন্ত হয়েছে এরকম একটা বাচ্চাকে, একটা ছেলেকে, মানে টিনেজার, তাকে উনি কাউপক্সের গুটির থেকে একটু পুঁজ নিয়ে বাচ্চার ওখানে ঢুকিয়ে দিল। দেখা গেল যে এরপর তাকে সত্যি সত্যি বসন্ত রোগ দিয়ে এক্সপোজ করা হয়েছে, তার বসন্ত হয়। উনি বেশ মানে কিছুটা ঝুঁকিও নিয়েছিলেন এটার জন্য, কিন্তু দুইটা লোককাহিনীর থেকে উনি কিন্তু আইডিয়াটা পেয়েছেন। আরেকটা মজার ব্যাপারের সাথে জড়িত আছে, সেটা হলো ল্যাটিন ভাষায় গরু হচ্ছে ভেক্সা, তো এই কাউপক্সের নাম ছিল ভেক্সাইন, সেখান থেকে কাউপক্স দিয়ে দেওয়া হয় বলে এটা হয়ে গেল ভ্যাকসিন। এই ভ্যাকসিন শব্দটা গরুর থেকে এসছে। তো আমি পরের প্রশ্নে চলে যাই, এটার জন্য ওড়িশা পুরো 5 নম্বরেই পাবে। আধুনিক বিজ্ঞানের জন্ম কখন, এটা একটা প্রশ্ন। আধুনিক বিজ্ঞান কোন সময় থেকে আমরা বলতে পারি আমাদের মতো বিজ্ঞান, আজকের যেরকম বিজ্ঞান যেটাকে আমরা আধুনিক বলতে পারি, সেটা কবে? তো একটা উত্তর না, আমি আসলে প্রশ্নটা শেষ করিনি। ঠিক আছে, আমি অভয়কে বলবো, যেহেতু সে একেবারে শুরু যেটাকে বলতে পারি সেটা হলো নিউটন যখন তার প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা যখন আর কি পাবলিশ করেন, সেটা তখন থেকে। না, আমি উত্তর হয়নি, আমি অন্য কাউকে সুযোগ দেবো। তার আগে আমি প্রশ্নটা আর একটু করতে চাই। অনেকে বলতে আরম্ভ করলো পরবর্তী ঐতিহাসিকরা যে একটা বিশেষ বছরকে ওনারা বলতে চান যে আধুনিক বিজ্ঞানের জন্ম ওই বছরই হয়েছিল। এটা অবশ্য কথা ঠিক না, একটা বছরে তো একটা আধুনিক বিজ্ঞান এসে যায় নাই, কিন্তু তারপরে এটা অনেকটা রূপ করতে ওই বছরটাকে বলা হয়। এটা হলো 1543 সন। কিন্তু কেন 1543 সন কেন? ওড়িশা বিজ্ঞানী কোপার্নিকাসের জন্মসাল বা মৃত্যুসাল যে কোনো একটা হচ্ছে 1543 সাল। তো হচ্ছে উনি যেটা করেন সেটা হচ্ছে, আগে তো গ্রিকের ইয়েটা অনুসারে হচ্ছে ছিল পৃথিবী কেন্দ্রিক মডেল মানে কল্পনা করা হতো। তো বিজ্ঞানী কোপার্নিকাস এসে তিনি হচ্ছে, যদিও তিনি জীবনের শেষ পর্যায়ে এসে তিনি হচ্ছে তার মৃত্যুর দিন তার একটি বই প্রকাশিত হয়, যেই বইটি তিনি হচ্ছে তার জীবনকালে হচ্ছে তিনি প্রকাশ করেননি, এবং সেই বইয়ে তিনি হচ্ছে লিখে যান যে আসলে পৃথিবী কেন্দ্রিক না, এটা হচ্ছে সৌরকেন্দ্রিক মডেল। উত্তর একেবারেই সঠিক। ওড়িশা এটার জন্য 5 নম্বরই পাবে। তবে এটা জন্মও না মৃত্যুও না। ওই বইটা, যে বইটার কথা ওড়িশা বলল, সেটার প্রকাশকাল তার মৃত্যু এর আগেই হয়েছে। উনি বলে গেছিলেন যে এই বই আমার মৃত্যুর পরে প্রকাশ করো, কারণ অত্যন্ত সাহসী বই সেটা। তখন ওনার জীবৎকালে হলে অনেক বিপদ ঘটতে পারত, সেজন্য। কারণ এই যে পৃথিবী কেন্দ্রিক বিশ্ব, এটা কিন্তু একেবারে খ্রিস্টান ধর্মের সাথে জড়িয়ে গিয়েছিল। এটা কিন্তু 1000 বছরের একটা বিশ্বাস ইত্যাদি, পুরো বিজ্ঞান এটার উপর ছিল। পুরো বিজ্ঞানকে উনি চেঞ্জ করে দিলেন, অকাট্য গাণিতিক প্রমাণ দিয়ে দেখালেন সূর্যকেন্দ্রিক। বইটা ছিল অরবিয়াম সেলেস্টিয়াম রেভলিউশনিবাস। বলা হয় যে বই আধুনিক বিজ্ঞানকে সৃষ্টি করেছে। কোপার্নিকাস উনি পোল্যান্ডের মানুষ ছিলেন। ওড়িশা পুরো 5 নম্বরেই পাবে এটার জন্যে। আমরা পরের প্রশ্নে চলে যাই। এখন নভেম্বর মাস, ঠিক গত বছরের এই নভেম্বর মাসে ঢাকায় একটা বড় বিজ্ঞান সম্মেলন হয়েছিল। এই সম্মেলনে পৃথিবীর নানান জায়গার থেকে মানুষ খুব আগ্রহ করে এসেছিল, ঢাকাতে হয়েছে বলে। কারণ কি? তারা একটা বৈজ্ঞানিক ঘটনার শতবার্ষিকী, যেটা এই ঢাকাতেই হয়েছিল, এবং সেজন্য 100 বছর পরে 1924 সনের একটা আবিষ্কারকে 2024-এ পালন করার জন্য এসেছিলেন। সেটা কি? এটা ছিল বোস এবং আইনস্টাইনের সম্মিলিত থিওরি তারা দাঁড়া করেছিল, কিন্তু এটাকে বলা হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেশন। মূলত বোঝানো হচ্ছে যে এটা পদার্থের পঞ্চম অবস্থা, অর্থাৎ তাপমাত্রা যদি 0 কেলভিনে নিয়ে যাওয়া হয় তখন পদার্থের যে অণুগুলো রয়েছে সবগুলো একইভাবে আচরণ করে। অর্থাৎ ধরেন আমি এখানে আছি, এখানে ঠিক আছে তানভীর, তোমাকে আমি থামাবো। তোমার উত্তর অবশ্যই আংশিক সত্য। বোস কথাটা আসছে কোত্থেকে? সত্যেন্দ্রনাথ বসু এটা সত্যেন্দ্রনাথ বসু করেছিলেন। আমি তার এই তত্ত্বটা নিয়ে আর একটু যদি আরো কাছাকাছি কেউ বলতে পারে,
তাকে সুযোগ দেবো। তা তানভীরের মূল কথাটা ঠিক আছে, যদি কেউ বাড়তি কিছু বলতে পারে। তা যদি না পারে তাহলে আমি পুরো নম্বর তানভীরকেই দেব। আসলে তানভীর যেখানে ভুল করেছে, সত্যেন্দ্রনাথ বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, তখন একেবারে তরুণ অধ্যাপক। ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সনে প্রতিষ্ঠিত, উনি জাস্ট জয়েন করেছেন 21 সনে। 24 সনের ঘটনা এটা। তিনি একটা নতুন তত্ত্ব দিয়েছেন, সেটা একটা স্ট্যাটিস্টিক্সের তত্ত্ব, কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স। কোয়ান্টাম থিওরি জিনিসটাই তখন একটা তরুণ একটা তত্ত্ব, নতুন তত্ত্ব। সেখানে উনি দেখিয়েছেন কোয়ান্টাম থিওরির কতগুলো মৌলিক বিষয়ে যেই স্ট্যাটিস্টিক্সটা, যেই সংখ্যাতত্ত্ব ফলো করা দরকার সেটা তখন ছিল না। উনি সেটার একটা ব্যাখ্যা দিলেন। তো উনি একটা চিঠি লিখে আইনস্টাইনের কাছে পাঠিয়ে দিয়েছিলেন, এবং আইনস্টাইন এটার মূল্যটা বুঝতে পেরেছেন এবং নিজেও কিছু কমেন্ট করেছেন, উত্তর দিয়েছেন, ট্রান্সলেট করেছেন জার্মানে। উনি ইংলিশে লিখেছিলেন, জার্মানে ট্রান্সলেট করে সেদিনের সবচেয়ে বিখ্যাত পত্রিকা, জার্মান পত্রিকা, সেটাতে পাবলিশ করেছিলেন। এটাই বোস আইনস্টাইন থিওরি। আর কন্ডেনসেশনের কথা যেটা বললো সেটা আরেকটু পরের দিকের ব্যাপার। সেটা এরই একটা ফলশ্রুতিতে এই বোস আইনস্টাইন কন্ডেনসেশনটা, যেটা একটা ভিন্ন স্টেটের মতো এসছে, এবং আজকালও প্রচুর কাজ হচ্ছে এটার উপরে। তো আমি তানভীরকে এটার জন্য পুরো নম্বরই দেব। আমাদের শেষ প্রশ্ন, ইতিহাসের প্রশ্ন। 1665 সনে, অনেকটা নিউটনের সময়ের কাছাকাছি, নিউটনের একজন সহকর্মী রবার্ট হুক, উনি সে সময় যে মাইক্রোস্কোপ বলে একটা জিনিস ছিল, সেটা কিন্তু এক লেন্সের মাইক্রোস্কোপ, খুব সুবিধার ছিল না, একটা লেন্স দিয়ে দেখতো, অনেকটা ম্যাগনিফাইং গ্লাসের মতো। উনি এটা দুইটা লেন্সকে যুক্ত করে এটা নতুন মাইক্রোস্কোপ তৈরি করলেন, এবং খুব উৎসাহ সহকারে সব জিনিস, ক্ষুদ্র জিনিসগুলো দেখতে লাগলেন এবং তার স্কেচ করতে আরম্ভ করলেন। এটা করতে করতে উনি যে বোতলের ছিপি, সেই বোতলের ছিপির যে কর্ক, সেটার দিকেও তাকালেন, এবং ওইটা তাকিয়ে যা দেখলেন, এর ফলে একই সঙ্গে ওনার দুইটা আবিষ্কার হয়ে গেল। কি এই দুইটা আবিষ্কার? কথা, সেই বোতলের মুখের মধ্যে তিনি ছোট ছোট কুঠুরির মতো অংশ দেখেছিলেন, এবং সেখান থেকে আমাদের কোষ সম্পর্কে তিনি কোষটাও আবিষ্কার করেছেন। জীবকোষ। জীবকোষ, হ্যাঁ। আর কম্পাউন্ড মাইক্রোস্কোপ তো উনি কাজে দুইটা আবিষ্কার ওনার একসঙ্গে হয়ে গিয়েছিল। তখন সেটি সরল অণুবীক্ষণ যন্ত্র ছিল, যেটাকে আমরা বলি সেল থিওরি, যে কোষ, সব প্রাণী যে বা সব জীব যে কোষে বিভক্ত। চমৎকার উত্তর, পুরো 5 নম্বর। আমরা এই পর্বটাও শেষ করে ফেললাম। অতীতের কথা বললাম, এবার ভবিষ্যতের দিকে একটু যাব। এটা আন্দাজের ব্যাপার, ভবিষ্যৎ তো আর আমরা বলে দিতে পারি না, এটা আমরা আন্দাজ করতে পারি, কিন্তু আন্দাজটা হতে হবে আজকের বাস্তবতার উপরে। একেবারে কল্পনার ঘুড়ি, কিছু কল্পনা তো লাগবে, কিন্তু ঘুড়ি ওড়ালে হবে না, এর বাস্তবতার ভিত্তিতে। তো আমি একটু ইঙ্গিত দেব, তোমরা সেটা বিস্তারিত যে কি কি হতে পারে এটার উপরে। বায়োমার্কার বলে কতগুলো জিনিস আছে, বায়োমার্কার, এটা বেশ কিছুদিন ধরেই আছে, যেগুলো দেখে রোগ বহু আগে থেকে টের পাই। এই বায়োমার্কারের অগ্রগতিটা সামনে কি হবে, তার ফলে কি পরিবর্তন আসবে, চিকিৎসাবিদ্যায় কত দূর কত দিকে যাওয়া যাবে, এই জিনিসটা আমি জানতে চাচ্ছি তোমাদের কাছে। বায়োমার্কার্স দ্বারা আমরা হচ্ছে গিয়ে আমাদের জেনেটিক বা জিনোম সিকোয়েন্সিং করে আমাদের যদি অ্যানসেস্ট্রালি কোনো ধরনের অসুখ বিসুখ আমাদের জেনেটিক্সে থেকে থাকে, তাহলে হচ্ছে কি যেরকম সাউথ এশিয়ান পপুলেশনের মধ্যে হচ্ছে গিয়ে ডায়াবেটিস অ্যান্ড হচ্ছে বিভিন্ন মেটাবলিক ডিজিজের সম্ভাবনাটা বেশি থাকে। তো সেটা হচ্ছে আমরা যদি আগে থেকে জেনে যাই, তাহলে আমরা প্রিভেনশনসটা আগে থেকে নিতে পারবো, প্রিভেন্টেটিভ মেজার্সগুলো ভালোভাবে নিতে পারবো। নুহা বলার চেষ্টা করেছে, আরও স্পেসিফিক্যালি বায়োমার্কারের দিকে যেতে চাই, ঠিক ডিএনএর দিকে না। বায়োমার্কার বলতে এটা প্রোটিন হয়, সাধারণত রক্তের সঙ্গে থাকে, অন্য জিনিসের সঙ্গেও থাকতে পারে, সাধারণত রক্তের সঙ্গে। ওটার আধিক্য দেখা গেলেই আমরা বুঝতে পারি যে ও একটা কিছু আসবে, কোনটা আসতে পারে। এটা হচ্ছে এমএইচসি প্রোটিন, অর্থাৎ আমাদের দেহে যখন একটা অণুজীব প্রবেশ করে তখন এমএইচসি প্রোটিন এটা প্রদাহ বা সাড়ার মাধ্যমে জানায় দেয় যে আমার ওইখানে একটা জীবাণু আক্রমণ করছে। তো এর ফলে ভক্ষক হিসেবে ম্যাক্রোফেজ বা নিউট্রোফিল এগুলো তখন ওইখানে চলে যায়, তখন এটা ওই জীবাণুকে ধ্বংস করে। আমি আবার এটাকে দেব, সে ঠিক পথে নেই, আবার শেষবারের মতো আবার দেব। এটার জন্য আমরা হচ্ছে বায়োলজিক্যাল প্রোফাইলিং করতে পারি, লাইক একজনের হচ্ছে গিয়ে এরকম বায়োমার্কার্স আছে, তো সেটা হচ্ছে আমরা যদি ডাক্তারের কাছে যাই, তাহলে সেই প্রোফাইলটা আমরা দিয়ে হচ্ছে গিয়ে আগে থেকেই ডাক্তারকে বলে দিতে পারি যে আমার হচ্ছে এরকম বায়োমার্কার্স আছে, তো সেটা সেই অনুযায়ী আমার চিকিৎসাটা করা যায়। নুহাকেই এটার জন্য নম্বর দেব,
কারণ জিনিসটা আগেও বলেছিল। এটা আসলে নানান কারণে হতে পারে, কিন্তু একটা প্রোটিন একটা জিনিস বেড়ে যায় যেটা নিঃশব্দে থাকে, কোনো অসুখের কোনো লক্ষণও নাই, কিছু নাই, কিন্তু দেখা যাবে যে ওটা বেড়ে গেছে। ওটা বাড়লে পরে যে অসুখটা হবে তার পূর্বাভাসটা পাওয়া যায়। যেমন প্রোস্টেট ক্যান্সারের জন্য পিএসএ বলে একটা জিনিস, সবসময় রক্ত পরীক্ষা করার সময় পিএসএটা পরিষ্কার করে দেখে যে কোনো সুদূর সম্ভাবনাও আছে কিনা, এটা কিন্তু টের পাবে। এরকম অনেক রোগেরও কিন্তু এটা আছে। এটা একটা ব্লেসিং, কারণ ধীরে ধীরে কিন্তু অনেকগুলোর বায়োমার্কার এখন খুঁজে পাওয়া যাচ্ছে। বায়োমার্কার বের করাটা এখন একটা বড় কাজ, কারণ এটা আমরা যদি জানতে পারি আগে থেকে, তাহলে রোগের লক্ষণ বেরোবার আগেই আমরা চিকিৎসা শুরু করে দিতে পারি, বা প্রিকশনারি কিছু সাবধান হওয়ার মতো কিছু কাজ আমরা করতে পারি। নোহা যা বলেছে সেটাই আমাদের নিতে হবে। তবে আরও অনেক কিছু বলার ছিল। এই পর্বে সাধারণত 10 নম্বর থাকে, আমরা নোহাকে 5 নম্বর দিলাম। এর মধ্যে আমাদের এই পর্বের নামটাই হলো 2025 থেকে 2035। কাজে এই যে 10 বছর এর মধ্যে কিভাবে জিনিসটা যাবে বা আজকের থেকে আমরা কিভাবে বুঝতে পারছি সেটা। আমার পরের প্রশ্নটি, ভিন্ন ভাষীদের অন্য ভাষায় কথা বলে তাদের সঙ্গে এখন অনেকটা শুরু হয়ে গেছে সরাসরি আলাপের। আমি আমার ভাষায়, তুমি তোমার ভাষায়, কিন্তু স্বচ্ছন্দ আলাপ। এটা কিভাবে শুরু হলো, জাস্ট শুরু হলো, এটা কতদূর যাবে, কিভাবে যাবে, কত দূর যাবে? ট্রান্সলেশনের অনেক ধরনের ডিভাইস তৈরি হতে পারে, এমন হতে পারে যে এমন চশমা তৈরি হতে পারে যেটার মধ্যে আমি কথা বলবার আমার কানের মধ্যে ইয়ারপিস থাকবে, তো আমি কথা বলছি, তো আরেকজনের কাছে সেই ইয়ারপিসটা থাকবে, তো আমার কথাটা ওখানে ট্রান্সলেট হয়ে তার ভাষার মধ্যে ইয়ারপিসে যাবে। তো এরকম করে হতে পারে। আরেকটা হচ্ছে গিয়ে আমাদের এখন যেটা দেখা যাচ্ছে বিভিন্ন অ্যাপসের মধ্যে আমরা হচ্ছে গিয়ে ক্যামেরার মধ্যে একদম লিটারালি ট্রান্সলেট করতে পারি একদম ডাইরেক্টলি। তো সেই জিনিসটা আরও বেশি বাড়তে পারে। কিভাবে এটা সম্ভব হলো বা সম্প্রতি কেন সম্ভব হলো, অন্য কেউ আরো একটু বিস্তারিত সেদিকটাকে লক্ষ্য করে, কেন এর মূলে কি, যে কারণে এটা, এবং সামনে কি হবে, দূর ভবিষ্যতে মানে 10 বছর পরে কি হবে? বেসিক্যালি ট্রান্সলেশনটা করা সম্ভব হয়েছে কারণ এআই এর হেল্পে। এআই যদি আমাদের মনে করেন আমরা রেইব্যান মেটা, যেটা কি মেটা বানিয়েছি, ওই গ্লাসেসটা পরে থাকি, এআই যদি শুনতে পায় অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, তাহলে তার ডাটাবেজে হাজার হাজার যে ল্যাঙ্গুয়েজ আছে সেখান থেকে সে যে ল্যাঙ্গুয়েজটা শুনেছে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে আমাদের বলতে পারে। অ্যান্ড সুদূর ভবিষ্যতে যেটা হতে পারে যে ইলন মাস্কের নিউরালিঙ্ক যেটা আছে সেটা যদি দুজন হিউম্যানের কাছে থাকে অলরেডি, তখন তারা সেই ল্যাঙ্গুয়েজে সহজে কথা বলতে পারবে। তখন আর কি ট্রান্সলেশনের জন্য অন্য কোনো মাধ্যম মানে নিউরালিঙ্ক ছাড়া আর কোনো কিছুর প্রয়োজন হবে না। বুঝিয়ে বলো একটু। নিউরালিঙ্ক হচ্ছে বেসিক্যালি ব্রেইনের একটা চিপের মতো। বেসিক্যালি হচ্ছে আমরা ব্রেইন দিয়ে অনেক কিছু কন্ট্রোল করতে পারি। তো তার মানে আমরা ব্রেইনের মাধ্যমে ইনফরমেশনও স্টোর করতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ কোনো ইনফরমেশন বের করে এটা ব্যবহারও করতে পারবো। ঠিক আছে, এটা আবার অন্যদিকে চলে গেল, হতে পারে, কিন্তু সেটা 10 বছরে হবে বলে আমার সন্দেহ আছে। আমরা 2035-এর ভিতরে থাকতে চাই। আমার মনে হয় মোটামুটি কভার করেছি, এবং ও যে বলল সেটাই হলো আসল কথা, যে LLM, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যেটা আমাদের চ্যাট জিপিটিও করতে পারে চমৎকার। মানে LLM আসার আগে অনুবাদ হতো, আমাদের গুগল ট্রান্সলেট কিন্তু ছিল, কিন্তু অনুবাদটা একেবারেই খুব ভালো হতো না। চ্যাট জিপিটির আমলে যেই অনুবাদ, সেটা মানুষের মতোই অনুবাদ, ঝরঝরে অনুবাদ। এখন কথা বলাটা অন্য জিনিস, বিষয়গুলো আসতে হবে, যে আমার বলার একটা জায়গা, যেটা চশমার কথা বলেছে, একটা মাইক্রোফোনের মতো লাগবে, এবং সেটা LLM এটাকে প্রথমে টেক্সট করে ফেলবে, লিপিতে পরিণত, লেখায় পরিণত। লেখা আমার দেখার দরকার নাই, কিন্তু সে করবে, কারণ অনুবাদটা সে করে লেখার উপরে, চমৎকার অনুবাদ করে লেখার উপরে। তো সে কিন্তু অনুবাদটা করবে, তারপর নতুন ভাষায় যখন গেল সেটাকে আবার সে স্পিচে নিয়ে আসবে, টেক্সট টু স্পিচ করবে, সেটা স্পিচটা আবার কানে ইয়ারফোনে দিয়ে দেবে। কিন্তু LLM-এর একটা বড় সুবিধা হলো LLM আন্দাজ করতে পারে, তুমি মূল কথাটা শেষ করো নাই, সে কিন্তু অনুবাদ করে ফেলেছে, মানে ইঙ্গিত দেখেই সে অনুবাদ করে ফেলেছে। এই জন্যই স্বচ্ছন্দ হয়, গ্যাপ হয় না, কথার মধ্যে গ্যাপ হবে না। এই কাজটা কিন্তু দিন দিন বাড়ছে। এখনও যা পাচ্ছি, এটা আগামী বছর আমরা দেখব যে একেবারে স্বচ্ছন্দে, এখনও ঠিক স্বচ্ছন্দে কথা বলাটা হচ্ছে না, সেটা এসে যাবে। এখন কতগুলি সিলেক্টেড ভাষা, কিন্তু তখন একেবারেই যে কোনো ভাষা, যে ভাষা হয়তো অল্প কয়েকজন মানুষ বলে, সে ভাষাতেও করা যাবে, এমন একটা ইউনিভার্সাল সিস্টেম তারা করবে। তখন কিন্তু সব ভাষারও একটা পরিবর্তন আসবে, সবার ভাষা সবার কাছে চলে আসবে। ফরেন ল্যাঙ্গুয়েজ বলে কোনো জিনিস থাকবে না, কারণ আমরা ইচ্ছে মতো কথা বলতে পারবো। এটা দুজনকে ভাগ করে দিচ্ছি, 5-5 করে ওরা পাবে।
এই পর্বও আমাদের শেষ হয়ে গেল। আমাদের শেষ পর্বটা হলো মজার পর্ব, লিমেরিক। লিমেরিক হলো 5 লাইনের যে ছড়াগুলো হয়, সাধারণত মজার মজার কথাগুলো ওই লিমেরিকে প্রকাশ করা হয়। লিমেরিকের একটা ছন্দ আছে যে প্রথম লাইন, দ্বিতীয় লাইন, আবার পঞ্চম লাইন একই ছন্দে, আবার মাঝখানে দুটো যেটা টিপ্পনী বলা যায়, একটু অন্য ছন্দপতন হয়। তো ঠিক আছে, আমরা প্রথম লিমেরিকটা নিচ্ছি। মেন্ডেলিভ ভাবলেন ভারী, এত খুব সুন্দর শাড়ি, কয়েকটা যে খালি তা মানি, তবে গুণাগুণগুলো তো জানি, মৌলটি পেয়ে যাব বছর 2-4। মেন্ডেলিফের হচ্ছে পর্যায় সারণীকে ইন্ডিকেট করছে। এখানে হচ্ছে 67টা হচ্ছে ওনার পর্যায় সারণীর মধ্যে, মানে রো আর হচ্ছে কলাম যতগুলো ছিল সেইখানে হচ্ছে 67টা মৌল ছিল। তার মধ্যে 63টা তখন আবিষ্কৃত ছিল আর 4টা হচ্ছে অনাবিষ্কৃত ছিল। কিছু হচ্ছে অনাবিষ্কৃত, কিন্তু কিছু দিনের মধ্যে হচ্ছে আবার মানে ওইটা আমরা আবিষ্কার করতে পারবো। হ্যাঁ, আর হচ্ছে বাকি বললো যে গুণাগুণ বলতে আমরা জানি যে আমরা যদি একই হচ্ছে গ্রুপের মধ্যে থাকি তখন দেখা যায় প্রত্যেকটা মৌলের হচ্ছে বৈশিষ্ট্যগুলা, ফিচার্সগুলা একই রকম হয়। সেটাই হচ্ছে বুঝাইছে যে গুণাগুণগুলো আমরা জানি, একটার যদি জানি তাহলে বাকি সবগুলার গুণাগুণ আমরা বলতে পারি আর কি। এই যে কয়েকটা যে খালি তা মানি, তবে গুণাগুণগুলো তো জানি। ভেরি গুড, চমৎকার বলেছে। এই যে কথাটা বললো, মৌলটি পেয়ে যাব বছর 2-4, এত আস্থা ওনার কীভাবে হলো যে একই গ্রুপে থাকলে সেই গ্রুপের মতো তার ক্যারেক্টারগুলো হবে, এবং এই জন্য উনি নামও দিলেন সেভাবে। যেমন একটাকে বললেন একাবরণ, একবরণ। এই এক শব্দটা আমাদের বাংলার এক, মানে সংস্কৃতের এক। উনি তো বাংলার মানুষ না, সংস্কৃতেরও মানুষ না, উনি হলেন রাশিয়ান মানুষ, কিন্তু সংস্কৃত ভাষাকে খুব সম্মান করা হয় রাশিয়াতেও। তো ওই একবরণ মানে, যেমন আমরা ক্লাসে 2জন ছাত্র আছে, একজন আশরাফ, আরও একজন আছে আশরাফ, তখন বলছে আশরাফ এক। তো একবরণ মানে আরেকটা যে পাবো সেটা বরণের মতো হবে, সেটা পরে পেয়ে এটা স্ক্যান্ডিনেভিয়াম হয়েছিল। সেরকম অ্যালুমিনিয়াম একটা ছিল, সেটা পেয়ে হয়েছিল গ্যালিয়াম। আবার অ্যাকোসিলিকনও ছিল, সেটা পেয়ে হয়েছিল জার্মেনিয়াম। একদম মিলে গেছে, 2-3 বছরের মধ্যে আবিষ্কার হয়ে গেছে। এটার জন্য 10 নম্বর পাবে। আমরা পরের লিমেরিকে চলে গেলাম। মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে যে কি ব্যাপার। হাইজেনবার্গ গাড়ি চালান বেগে, পুলিশ থামালো তাকে রেগে, হেসে বলেন গতি যদি জানতাম এখানে কি থাকতাম। নিশ্চয়তা উড়িয়ে নিল রেগে। অভয়, এখানে স্যার মূলত হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির কথা বলা হয়েছে। এখানে হাইজেনবার্গ এমন এক নীতি দিয়েছিলেন যেখানে বেগের সাথে অবস্থানের সম্পর্কটা আমাদেরকে দেখানো হয়েছে। হাইজেনবার্গ বললেন যে আমরা যদি কোনো ক্ষুদ্র পারমাণবিক কণার অবস্থান ঠিকমতো জানতে চাই, তখন দেখা যাচ্ছে সেখানে আমরা তার বেগটা ঠিকমতো নির্ণয় করতে পারছি না। আবার যখন আমরা বেগটা খুব প্রিসাইসলি নির্ণয় করতে যাব, তখন দেখা যাচ্ছে যে অবস্থানটাই আমরা বলতে পারছি না। এখন এখানে যেটা কথা বলা হয়েছে সেটা হলো, পুলিশ যখন তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি এত বেগে গাড়ি চালাচ্ছেন, তখন হাইজেনবার্গ বললেন আমি কোথায় এত বেগে গাড়ি চালাচ্ছিলাম, আমার গাড়ি চালালে তো আপনার অবস্থা। হেসে বলেন গতি যদি জানতাম এখানে কি থাকতাম। জি, সেটাই। এখানে যেহেতু ওনার গতিটা জানা আছে, তাহলে অবস্থানের তো অনিশ্চয়তা আছে, তাহলে এখানে তো থাকার, এখানে আছেন কি না সেটা উনি বলতে পারছেন না। দারুণ উত্তর, অভয় চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন, প্রতিটা লাইন ব্যাখ্যা করেছেন। হাইজেনবার্গের অনিশ্চয়তার থিওরি, যেটা কোয়ান্টাম থিওরির একটা অংশ, 10 নম্বর পাবে। চমৎকার উত্তর দিয়ে 10 নম্বর পাবে সে। তো আমরা আমাদের অনুষ্ঠানটিও শেষ করে ফেললাম এই সঙ্গে। আমরা দেখি কার অবস্থান কোথায়। যারা অপেক্ষাকৃত ভালো করলো তাদেরকে আমরা পরের অনুষ্ঠানে আবার আমন্ত্রণ জানাতে পারবো। সেই সঙ্গে হয়তো নতুন আরও কিছু প্রতিযোগীও আমরা পেয়ে যাব। যারা অনুষ্ঠানটি দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং পরের অনুষ্ঠানে আবার আমন্ত্রণ জানিয়ে আমরা বিজ্ঞান সাধারণ ও অসাধারণ এখানে শেষ করছি।